ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও মোনাজাত করেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে কবর জিয়ারত করেন তিনি। এ সময় 1 মিনিট নীরবে দাঁড়িয়ে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা জানান। বিস্তারিত ইলিয়াস মাতবরের প্রতিবেদনে। দীর্ঘ 17 বছর পর দেশে প্রত্যাবর্তনের তৃতীয় দিন সকাল থেকেই কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল 10:40 দিকে গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। পরে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে শহীদ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিএনপির সিনিয়র নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে হাত নাড়িয়ে সকলকে অভিবাদন জানান তিনি। এর আগে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন নেতাকর্মীরা। নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় পুরো এলাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের পূর্বে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনকে ঘিরে যে শঙ্কা ও দোলাচল ছিল তা তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে কেটে গেছে বলে মন্তব্য করেন তিনি। জনাব তারেক রহমান সাহেবের যে জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে, আমরা বিশ্বাস করি যে এই জনপ্রিয়তার মধ্য দিয়ে এবং তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য, তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের পর ভোটার হতে আগারগাঁও নির্বাচন অফিসে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশন ভবনে জাতীয় পরিচয়পত্রে নিবন্ধন করতে ছবি, ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ দেন তিনি। এর আগেই অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। বায়োমেট্রিক সম্পন্ন করার 7 থেকে 24 ঘণ্টার পর তিনি জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ ও এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির। ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের ভোটার হচ্ছেন তারেক রহমান। পরে ইসি থেকে বের হয়ে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তারেক রহমান। বিকেলে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। ওইটার একটা মেসেজ চলে যায় সংশ্লিষ্ট ব্যক্তির কাছে। তো ওই মেসেজটা যাওয়ার পরে তখন ওইটা তো আমাদেরকে জানানো হয়, অথবা ওনারা ওখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। আর যদি উনি মনে করেন যে উনি স্মার্ট কার্ড নেবেন, যে কেউ উনি সহই যারা মনে করেন, তখন ওনারা আমাদেরকে বললে আমরা স্মার্ট কার্ডের জন্য অর্ডার দিই, স্মার্ট কার্ড জেনারেট হলে হয়ে গেল। এই তো। এর আগে গত রাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত 10:04 তিনি সেখানে পৌঁছে প্রায় 30 মিনিট অবস্থান করেন। স্মৃতিসৌধে পৌঁছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের নিয়ে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত লাখো নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানান। তারা বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিছিল নিয়ে এসে জড়ো হন। গাড়িতে বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা। শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বেলা 12:30টায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ ছাত্র জনতা শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন। সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডান দিকে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয় তারা। দুপুর 12:30টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। গতকাল জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে নিয়ে এসে অবস্থান নেয়। রাতভর সেখানেই অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা।
রাজধানীর বনানী কবরস্থানে বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে কোকোর কবর জিয়ারত করেন তিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন। তারা পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাত করেন। এরপর শ্বশুর রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তিনি। আরাফাত রহমান কোকো 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের কর্মসূচি সম্পর্কে জানাতে এই মুহূর্তে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, সকাল থেকে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন তারেক রহমান, তো আর কি কি কার্যক্রম আছে তার জানাবেন। সদা, আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছেন। সেখানে কবর জিয়ারত করে তার কবরে ফুল দিয়ে ফাতেহা পাঠ করে তার জন্য মুনাজাত করেছেন এবং সেখান থেকে তার কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়েছেন। সেখানে তার এবং তার মেয়ে জাইমা রহমানের এনআইডি কার্ড নিবন্ধন করার জন্য সেখানে বেশ কিছু সময় তিনি এনআইডি কার্ড নিবন্ধন করেন এবং যেটি জানা গেছে যে বগুড়া থেকে তিনি ভোটার হয়েছেন এবং সেখান থেকেই তিনি তার জন্য যে আসনটি নির্ধারণ করা হয়েছে সেই আসন থেকেই তিনি নির্বাচন করবেন। আমরা বিশ্বস্ত সূত্রে যেটি জানতে পেরেছি যে ওই আসন থেকেই তার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করার প্রক্রিয়া করা হয়েছে। এরপর তিনি সেখান থেকে তার শ্বশুরের বাসভবন অর্থাৎ মাহবুব আলীর বাসভবনে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি পরিবর্তন করে তিনি বনানী কবরস্থানে তার শ্বশুর এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। সে কবর জিয়ারত শেষে সেখান থেকে তিনি তার গুলশানে যে বাসভবনটি আমার পেছনে যেটি দেখতে পেয়েছেন অর্থাৎ ফিরোজা নামে যেটি পরিচিত, যেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বসবাস করেন, সেই বাড়িটিতে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান। দুপুর 2:25 তিনি বনানী কবরস্থান থেকে গুলশানের এই বাসভবনটিতে প্রবেশ করেন। তবে আজকে তিনি যদিও তার শ্বশুরের বাসায় যাওয়ার কথা ছিল এবং সেখানে দুপুরে লাঞ্চ করার কথা ছিল, সেই প্রোগ্রামটি হঠাৎ করে অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে। এছাড়া এবার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে, তবে এই বিষয়টি আমাদের এখনও মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে আমরা যদি যখনই জানতে পারবো যে আসলে তিনি আজকের কোনো কর্মসূচিতে বের হবেন কি না, সে বিষয়টি আমরা যখন জানতে পারবো তখনই আমরা আপনার মাধ্যমে চেষ্টা করব দর্শকদের জানিয়ে দেওয়ার জন্য। তবে যেহেতু দুপুর 2টায় তিনি গুলশানের এই বাসভবনে প্রবেশ করেছেন, এখানেই হয়তো দুপুরে খাওয়া দাওয়া করবেন। যদি তিনি তার মাকে দেখতে এবার কেয়ার হাসপাতালে যান তাহলে সেটি হয়তো আমাদেরকে পরে জানানো হবে, আর আমরা জানতে পারলে সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সদা, এই ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের যে কর্মসূচি তার বিস্তারিত। সদা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশান থেকে তারেক রহমানের আজকের কার্যক্রমে সর্বশেষ বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাকখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 6:30টার দিকে জাহাজের ভেতর থেকে প্রথম ধোঁয়া বের হতে দেখা যায় বলে স্থানীয়রা জানান। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে জাহাজে থাকা কর্মীরা প্রাথমিকভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্থিতিশীল করে। আগুনে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, উদ্ধার করা হয়েছে 15 জনকে। জাহাজে ইঞ্জিন কক্ষ অথবা বৈদ্যুতিক লাইনে ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র ধারণা করছে। মাদারীপুরে প্রায় 8.5 কোটি টাকা ব্যয়ে কুমার নদের উপর নির্মিত সেতুর কাজ চলছে ধীর গতিতে। কাগজে কলমে 70% কাজ দেখানো হলেও অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে ডিঙ্গি নৌকা দিয়ে পারাপারে বেড়েছে ভোগান্তি। ক্ষুব্ধ এলাকাবাসী ও যাতায়াতকারীরা নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে এলজিইডি। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মাসুদুর রহমান সর্দারের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস।
সেতু নির্মাণে ধীরগতি, ছোট ডিঙ্গি নৌকায় পারাপার, বেড়েছে ভোগান্তি, অর্থের অপচয় হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ব্যবসা বাণিজ্যের প্রসার আর জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে 2022 সালের 16 আগস্ট মাদারীপুরের চরমুগরিয়া নয়াচর এলাকায় কুমার নদের উপর একটি সেতু নির্মাণ কাজ শুরু হয়। 8,45 লাখ টাকা ব্যয়ে হাসান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শুরু করে। 2025 সালের জুনে কাজের মেয়াদ শেষ হয়, কিন্তু এখন হদিস নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। বর্তমানে কাজের অগ্রগতি কাগজে কলমে দেখানো হয় 70 ভাগ, অথচ বাস্তবে এটি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আমাদের এই ব্রিজটা অনেক সমস্যা দেখা দিতে, 3-4 বছর ধরে ব্রিজটা ভাঙিয়া, ভালো ব্রিজটা ভাঙিয়া থইয়া দিছে, কোনো কাজ কাম করে না। চরমভাবে ক্ষতিগ্রস্ত, যে এখানে আমাদের ব্যবসার এখন বলে নাই বললেই চলে, এখান দিয়ে কোনো যাতায়াত করে না, লোকজন আসে না। একটা রুগীলে চরমুগিলে 2 মিনিটে যাইতে পারি, কিন্তু এখন যাওয়া লাগে ঘুরিয়া। এই এলাকার মানুষজন যারা আছে সকলেই এদের সমস্যা হইতেছে। সবসময় খাওয়া পাওয়া যায় না, রাতের খাওয়া থাকে না, কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। তাই আমরা অতি দ্রুত চাই যে সরকারের কাছে যে ব্রিজটা জানি তাড়াতাড়ি পুনরায় ঠিক করার জন্য। দুর্ভোগ কমাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে সেতু নির্মাণ কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে এলজিইডি। আমরা তাদেরকে চিঠি করে দিচ্ছি এবং তাগিদপত্র দিয়েছি, যেটা জুন 26-এ আমাদের শেষ করে দেওয়ার কথা, এবং যারা যদি শেষ না করে তাহলে এটা ব্ল্যাকলিস্ট হয়ে এবং তার জামানত এবং বিল প্রদানের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে আর কি। আমাদের হাতে যেটা এসেছে সেটা হলো যে অ্যাপ্রোচের ডিজাইন সংক্রান্ত ত্রুটি সংশোধন হয়েছে, প্লাস হলো গার্ডারের কাজ চলমান, আর যে স্প্যানটা গার্ডার সম্পূর্ণ হয়েছে। আশা করি দ্রুত, যেহেতু আমাদের প্রজেক্টটা জোনের ভিতরে ক্লোজ, জোনের আগেই এই কাজটা আমরা সমাপ্ত করতে পারবো। সেতুটি চালু হলে চরমুগরিয়া বন্দরের সাথে শিরখারা, দুপখালি, বাহাদুরপুর ও পেয়ারপুর ইউনিয়নের মানুষ সরাসরি যাতায়াত করতে পারবে। এতে সড়ক পথে দূরত্ব কমবে 1.5 কিলোমিটার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী তীরের হারুয়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে 13টি লোহার দান বক্স খোলা হয়েছে আজ 3 মাস 27 দিন পর। সকাল 7টায় এ দান বক্সগুলো খুলে 35 বস্তা দানের টাকা পাওয়া যায়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও ইয়েতিমখানায় শিক্ষক, শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা, কর্মচারী সহ 4 শতাধিক মানুষের একটি দল এসব বস্তা ভর্তি টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। 3 মাস পর পর দান বক্সগুলো খোলা হলেও এবার 3 মাস 27 দিন পর দান বক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছে আরও 2টি দান বক্স। এর আগে চলতি বছরের 30 আগস্ট 4 মাস 18 দিন পর মসজিদের দান বক্সগুলো খুলে রেকর্ড 12,37,220 টাকা পাওয়া যায়। আপনারা দেখলেন একদম আপনাদের সম্মুখেই খোলা হলো, এবং আমাদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। যে কমিটির যারা আছেন, এই একটা কমিটি আছে আপনারা জানেন, সিন্ধু খোলা এবং টাকা গণনা কমিটি, এই কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন, সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 35 বস্তা টাকা পাওয়া গিয়েছে। টাকা গণনার পর আসলে এমনটা জানা যাবে, এখন আসলে এমন বলা যাচ্ছে না। রংপুর কারমাইকেল কলেজের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই চোখে পড়ে ছায়াঘেরা এক মনোরম সড়ক। একটু সামনে এগোতেই দৃষ্টি আটকে যায় একটি সাইনবোর্ডে। সেখানে লেখা, দাঁড়াও প্রতীকবর, আমার নাম কাইজেলিয়া, আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমাদেরই। সবুজ শ্যামলে ঘেরা এই ঐতিহ্যবাহী ক্যাম্পাসের গৌরব আরও বাড়িয়েছে শতবর্ষী কাইজেলিয়া গাছটি। গাছটির আদিনিবাস আফ্রিকার সেনেগালের দক্ষিণাঞ্চলে। আফ্রিকার বাহিরে এই গাছের অস্তিত্ব অত্যন্ত বিরল। এশিয়ার মধ্যে শুধুমাত্র আমাদের কারমাইকেল কলেজেই আছে, এবং অন্যান্য জায়গায় আছে, বাট আমাদের কারমাইকেলের মতো এত প্রাচীন বা এত পুরনো না। কাইজেলিয়া গাছের ফল কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে বাদামি রঙের হয়। দেখতে লম্বাটে ও গোলাকার। প্রতিটি ফলের ওজন প্রায় 5 থেকে 10 কেজি পর্যন্ত হয়ে থাকে। যদিও ফলটি বিষাক্ত, তবে প্রক্রিয়াজাত করলে রয়েছে অসাধারণ ঔষধি গুণাগুণ। আমরা এটি প্রিজার্ভ করতে পারছি না, বা এটা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। প্রক্রিয়াজাতের মাধ্যমে বিভিন্ন ধরনের মেয়েদের প্রসাধনী তৈরি করা যায়, এবং এটা চর্মরোগ থেকে শুরু করে আপনার ক্যান্সার রোগেরও প্রতিষেধক হতে পারে, তাই এটা নিয়ে গবেষণা করা উচিত। শিক্ষার্থীদের দাবি, কাইজেলিয়া গাছ ও এর ফল নিয়ে গবেষণার জন্য কলেজে একটি আধুনিক গবেষণাগার বা ল্যাব স্থাপন করা হোক। একই সঙ্গে গাছটির বংশবিস্তার ও দীর্ঘমেয়াদী সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। বন বিভাগ থেকে শুরু করে যারা এই বিষয়ে দেখাশোনা করেন, তাদের কোনো নজরদারি না থাকার কারণে এটা অবহেলায় পড়ে যাচ্ছে। এই ফলের এত উপকার আমরা শুনে আসি বিভিন্ন জায়গায়, কিন্তু এই ফলগুলো দেখি আমরা গাছের নিচে অবাধে বিচরণ করে থাকে। কারমাইকেল কলেজে যে
কাইজেলিয়া গাছ রয়েছে সেই গাছটির সঠিক পরিচর্যা করে এবং এর থেকে অন্যান্য গাছের যে গাছ মানে উৎপাদন করা সেটা কিন্তু তারা যেন করে এই প্রত্যাশা আমাদের থাকবে। বিশেষজ্ঞদের মতে এশিয়া মহাদেশে কাইজেলিয়া গাছ রয়েছে মাত্র 5টি, এর মধ্যে 2টি গাছই রয়েছে রংপুরের এই কারমাইকেল কলেজে, যা এ বিদ্যাপীঠকে এনে দিয়েছে আন্তর্জাতিক গুরুত্ব। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।